ভূতের গল্প না, সত্যি। হিতেশ চমকে ওঠে। সে দেখে তুই ওকে দেখেছিস? আজকের গল্প মৃত্যুঘটা নগরীর এক বাড়ি। খুব খিদে পাচ্ছে মা, কিছু খেতে দাও না। এই নে খা। আজও একটা বিস্কুট খেয়ে শুতে হবে? স্যার, স্যার। হ্যাঁ স্যার, আপনার কফি। হ্যাঁ। হিতেশ ফ্লাইটে করে নিজের বাড়ি যাচ্ছে, উত্তরাখণ্ডে। সে প্রায় 18 বছর পর যাচ্ছে নিজের বাড়ি, তার মা বাবার সাথে দেখা করতে। এখন সে আমেরিকায় থাকে, সেইখানে নিজের একটা হোটেলের বিজনেস আছে তার। কাল রাত প্রায় 3টে নাগাদ তার মোবাইলে একটা রিং হয়। হিতেশ তার কিছুক্ষণ আগেই বাড়ি ফিরেছে একটা পার্টি থেকে। সে তখন বাথরুমে ফ্রেশ হচ্ছিল, আর মোবাইলটা রুমে রাখা ছিল। তবুও হিতেশ মোবাইলের রিং শুনতে পাচ্ছিল। হিতেশ বাথরুমে থাকা দেয়াল ঘড়িটার দিকে দেখে, তখন ঘড়িতে 3:05। এত রাতে আবার কে ফোন করলো? হিতেশ মুখ ধুচ্ছিল। সে কোনো রকমে মুখটা ধুয়ে বেসিনের পাশে থাকা তোয়ালেটা হাতে নিয়ে মুখ পুছতে পুছতে বাথরুম থেকে বেরিয়ে আসে। কিন্তু সে তার মোবাইলের কাছে আসতে আসতে ফোনটা কেটে যায়। হিতেশ মোবাইলটা হাতে নিয়ে দেখে তার মায়ের নাম্বার। সে ঘুরিয়ে কল করে, কিন্তু কোনো মতেই ফোন লাগে না। হিতেশ মনে করে নেটওয়ার্কের প্রবলেমের জন্য হয়তো কল লাগছে না। এই মনে করে সে মোবাইলটা বিছানার পাশে তার মাথার সামনে রেখে শুয়ে পড়ে। সকালে তার ঘুম ভাঙলে যখন সে মোবাইলটা নেয়, সে দেখে 35টা মিস কল, এবং সবগুলোই করেছিল তার মা। আমি কি এত করে ঘুমাচ্ছিলাম যে এতবার ফোন এসছে আর আমি জানতেও পারিনি? কিন্তু এবারও সে যতবারই ফোন করে তার কল যায় না। আর এই ফোনটাও হয়েছে, কতবার করে ফোন করছি, ফোনটাও লাগছে না। হঠাৎ তার মোবাইলে আবার রিং হয়, কিন্তু এবার সেটা অন্য নাম্বার থেকে। হিতেশ মোবাইলটা তুলে কানে দিতেই ওপারে থাকা ব্যক্তি তাকে বলে, হিতেশ, তোমার বাবার শরীর খুব খারাপ, তুমি যত তাড়াতাড়ি সম্ভব এখানে চলে আসো। হিতেশ কিছু বলার আগেই কলটা কেটে গেল। এবারও সে কল করলে তার কলটা আর যায় না। হিতেশ তখনই ইন্ডিয়ার জন্য ফ্লাইট বুক করে এবং এয়ারপোর্টের জন্য বাড়ি থেকে বেরোয়। এয়ারপোর্টে যাবার সময় গাড়িতে বসে তার বাড়ি এবং সেই নাম্বারে অনেকবার কল করার চেষ্টা করে, কিন্তু সেখানে কোনো মতেই তার কল যাচ্ছিল না। সে এয়ারপোর্টে এসে পৌঁছায়। তার কিছুক্ষণ পরই তার ফ্লাইট অ্যানাউন্স হয়। সে প্লেনে গিয়ে বসে। তার সিটটা ছিল একেবারে জানলার পাশে। জানলা দিয়ে সে বাইরের দিকে দেখছিল এবং সে তার ছোটবেলার কথা চিন্তা করছিল।
তারা বন্ধুরা কিভাবে তাদের বাড়ির আশেপাশে ছুটে বেড়াতো, সারাদিন খেলা করত। এই সব কথা চিন্তা করতে করতে তার প্লেনটা টেক অফ করে এবং কয়েক ঘন্টা পর সেটি এসে পৌঁছায় দিল্লির এয়ারপোর্টে। তখন মধ্যরাত। তার বাড়ি এখান থেকে এখনো প্রায় 400 কিলোমিটার দূরে। হিতেশ একটা গাড়ি ঠিক করে যেটা তাকে তার বাড়ি পর্যন্ত ছাড়বে। প্রায় 10-12 ঘন্টার পথ হলেও তার বাড়ি যেতে যেতে সন্ধে হয়ে যাবে, কারণ রাস্তায় কয়েকবার দাঁড়াতে হবে খাবার এবং রেস্ট নেওয়ার জন্য। যেমন ভাবনা ঠিক তেমনটাই হলো। তার গাড়ি সেখানে ঢুকতে ঢুকতে রাত 10টা বেজে গেল। হিতেশ প্রায় 18 বছর পর ফিরেছে, তাই সে কিছুই চিনতে পারছিল না। সব কিছু তার কাছে নতুন। সে মনে মনে চিন্তা করে, সমস্ত কিছুই পরিবর্তন হয়ে গেছে। হিতেশের যেখানে বাড়ি ছিল সেই এলাকায় ঢোকার আগে একটা ব্রিজ ছিল। সেই ব্রিজটা ক্রস করে যখন হিতেশের গাড়ি তার বাড়ির এলাকায় এসে প্রবেশ করে, হিতেশ চমকে ওঠে। সে দেখে 18 বছর আগে যেমনটা দেখে গেছিল একেবারে তেমনই রয়েছে তাদের এলাকাটি। 18 বছর আগেও যা ছিল ঠিক তেমনই আছে। সে যে দোকানে গিয়ে লজেন্স কিনতো সেই দোকানটা, সে যে মাঠে গিয়ে খেলতো সেই মাঠটা, তাদের আশেপাশে যে সমস্ত বাড়িগুলো যেরকম সে দেখেছিল সবই একই আছে। হিতেশের মনে হচ্ছিল যে কেবল সেই এগিয়ে গেছে, বাকি সমস্ত জিনিস একই জায়গায় থমকে দাঁড়িয়ে গেছে। এই সব কিছুর মাঝে সে একটা জিনিস লক্ষ্য করে, খুব একটা লোকজন ছিল না সেখানে, হয়তো রাত হয়ে গেছিল বলে। এমনিতেও সন্ধ্যের পর পাহাড়ি এলাকায় লোকেরা খুব একটা নিজেদের বাড়ি থেকে বেরোয় না। হিতেশের গাড়ি তার বাড়ির সামনে এসে থামে। সে গাড়ি থেকে নিজের ব্যাগ বার করে এবং গাড়িটাকে ছেড়ে দেয়। হিতেশ তার বাড়ির সামনে এসে দরজার বাইরে ব্যাগ দুটো মাটিতে রাখে এবং দরজা ধাক্কা দিয়ে তার মা এবং বাবাকে ডাকতে থাকে। মা, ও মা, বাবা। অনেকক্ষণ ধরে ডাকার পরও কেউ দরজা খোলে না। হিতেশ বুঝতে পারছিল না কেন কেউ দরজা খুলছে না। সে ফোনও করতে পারছিল না, কারণ এখানে এসে এখানকার সিমও তার নেওয়া হয়নি। হিতেশ হতাশ হয়ে সেখান থেকে বেরিয়ে যাবে। হঠাৎ দরজা খুলে গেল। হিতেশ প্রথমে ভাবে তার মা হয়তো এসে দরজা খুলেছে, কিন্তু না, ভেতরে ঢুকে কাউকেই দেখতে পায় না। সে তার ব্যাগপত্র নিয়ে ভিতরে ঢুকে দেখে ভেতরটা পুরো অগোছালো, সমস্ত জিনিস এদিকে ওদিকে ছড়ানো ছেটানো। কিছু কিছু জায়গায় মাকড়সার জালও হয়ে গেছে। ঘরের ভিতরটা ঢুকে মনে হচ্ছিল যেন অনেক দিন কেউ আসেনি সেখানে। হিতেশ হাতের ব্যাগ দুটো মাটিতে রাখে এবং একটু ভিতরে ঢুকতেই সে কারোর গলা পায়। সে সিঁড়ি দিয়ে
দুতলায় ওঠে এবং সেখানে এসে সে দেখে বিছানায় তার বাবা শুয়ে এবং তার বাবার পাশে বসে তার মা তার সাথে কথা বলছে। ঘরের ভিতরে একটা ছোট্ট বাল্ব জ্বলছিল। খুব ভালোভাবে কিছু বোঝা যাচ্ছিল না। এমনিতেও যখন থেকে হিতেশ এই বাড়িতে প্রবেশ করেছিল সারা বাড়িতে এই রকমই দু একটা বাল্বই জ্বলছিল। এবং সারা বাড়িটায় খুবই অল্প আলো ছিল। হিতেশ তার বাবার কাছে ছুটে যায়। তার বাবা ও তার মায়ের এমন অবস্থা দেখে তার মনে খুবই কষ্ট হয়। সে নিজেকে খুবই ছোট অনুভব করছিল তাদের কাছে, কারণ এই কষ্টের সময় সে তাদের পাশে ছিল না। একটা সময় তাদের দুবেলা খাবার জুটত না, তাই সে এই এলাকা এবং বাবা মাকে ছেড়ে চলে গেছিল। তারপর সে এখন এতটা বড় বিজনেসম্যান হয়ে গেলেও তার বাবা মা এখনও সেই একই অবস্থায় আছে। হিতেশ কেবল তাদের সাথে ফোনেই যোগাযোগটাই রেখেছিল। তাদেরকে কোনো সাহায্য না হিতেশ কোনোদিন করেছে, আর না তার বাবা মা কোনোদিনও তার কাছে এই ব্যাপারে কিছু বলেছে। হিতেশ, যা বাবা, অনেক দূর থেকে এসেছিস তো, ক্লান্ত হয়ে পড়েছিস, জামা কাপড় ছেড়ে শুয়ে পড়, অনেক রাতও হয়েছে। হ্যাঁ, যাচ্ছি। হিতেশ ঘড়ির দিকে তাকিয়ে দেখে তখন রাত 12টা বেজে গেছে। সে জামা কাপড় চেঞ্জ করে তার মা ও বাবা যে ঘরটায় ছিল তার পাশের ঘরে গিয়ে সে শুয়ে পড়ে। কিছুক্ষণ পরই তার জল তেষ্টা পায়। তার ব্যাগে যে জলের বোতলটা ছিল সেটা বের করে দেখে সেটাতে জল নেই। এত রাতে সে তার বাবা ও মাকে জাগাতে চায় না, তাই সে নিচে নেমে আসে আস্তে আস্তে কেটলি থেকে গরম জল ভরার জন্য। যখন হিতেশ ঘরের মধ্যে প্রথম প্রবেশ করেছিল তখনই তার নজরে পড়েছিল এই কেটলিটা। সে কেটলি থেকে গরম জল ভরছিল তার বোতলে। এমন সময় সে দেখে জানলায় দুটো হাতের ছাপ, যেন কেউ বাইরে থেকে ভিতরে উঁকি মেরে দেখার চেষ্টা করছিল। হিতেশের একটু ভয় লাগে। সে আবার একটু পিছনে ঘুরে এদিকে ওদিকে দেখলেই সে দেখে আরও দুটো জানলায় একইভাবে সেই হাতের ছাপ। তখন সে একটি জানলার দিকে আস্তে আস্তে এগিয়ে যায় এবং জানলা থেকে সে বাইরের দিকে উঁকি মারতেই দেখে জানলার ওই পারে কেউ একজন দাঁড়িয়ে। বাইরে বরফ পড়ছিল। এতটাই ঠান্ডা ছিল যে হিতেশ ঘরের ভিতরে থেকেও কাঁপছিল, কিন্তু বাইরে যে ছিল কেন জানি না সে স্থির হয়ে ওই পরিবেশের মধ্যে দাঁড়িয়েছিল। হিতেশের একটু ভয় লাগে। এবারে হিতেশ সেখান থেকে ছুটে উপরে চলে যায় এবং নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়ে। হিতেশ খুবই ভয় পেয়ে গেছিল, কিন্তু তবুও সে তার মা বাবাকে ডাকেনি। পরের দিন সকালে হিতেশ তার মাকে এই ঘটনার কথা বললে তার মা তাকে জানায়, কি, তুই
তুই ওকে দেখেছিস? এখানে শেষ হলো আজকের গল্পের প্রথম পর্বটি। কে দাঁড়িয়ে বাইরে? হিতেশ কাকে দেখেছিল? আর হিতেশের মা কেন এত উত্তেজিত হয়ে গেল হিতেশের কথা শুনে? এই সমস্ত কিছু জানার জন্য অবশ্যই শুনতে হবে তোমাদেরকে গল্পের দ্বিতীয় পর্বটি। তাহলে কেমন লাগলো আমাদের আজকের এই পরিবেশনটি? পছন্দ হলে অবশ্যই লাইক করো, আর যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, গল্পটি বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না।